আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র উৎপাদন ও খরচ এই অধ্যায়ের, যেটা তোমাদের তৃতীয় অধ্যায়, এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হতে পেরেছি আবার, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম ঠিক তার পর থেকেই আমরা আজকের ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহুল আজিজ। তো প্রথম ক্লাসে আমরা উৎপাদন কি, উৎপাদনের বৈশিষ্ট্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। উৎপাদনের 4টা উপাদান নিয়ে আমরা ডিটেইলস কি করেছি, আলোচনা করেছি। আমরা সর্বশেষ উৎপাদন অপেক্ষক এই বিষয়টা বিশ্লেষণ করেছি। আজকে আমরা উৎপাদন অপেক্ষক নিয়ে আরো কিছু কথা বলবো। তো উৎপাদন অপেক্ষককে, অর্থনীতিতে উৎপাদন অপেক্ষক আমরা যেটা বলেছি, এই অপেক্ষককে, প্রোডাকশন ফাংশনকে দুটি ভাগে কি করেছে, ভাগ করা হয়েছে। এক হচ্ছে স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক, স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক। আমরা 1 নম্বর কি নাম দিলাম, স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক বললাম। ইংরেজিতে বলা হয় শর্ট রান প্রোডাকশন ফাংশন, SRT, শর্ট রান প্রোডাকশন ফাংশন। শর্ট রান প্রোডাকশন ফাংশন বা স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক বলতে আমরা কি বুঝি? এখন এটার সংজ্ঞা দিতে হলে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে। উৎপাদনের উপাদান হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই উৎপাদনের উপাদান সমূহের ভিতরে অসংখ্য কি আছে, উপকরণ রয়েছে। ভূমির ভিতরে উপকরণ আছে, আমরা বলেছিলাম যে প্রাকৃতিক কাজে নিয়োজিত, উৎপাদন কাজে নিয়োজিত সকল প্রাকৃতিক সম্পদকে কি বলা হয়, ভূমি বলা হয়। তাহলে এখানে ভূমির উপাদান অক্সিজেন হতে পারে, বাতাস হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে, নাইট্রোজেন হতে পারে, আলো হতে পারে, সূর্যের আলো, বৃষ্টির পানি, অনেক জিনিস আমরা ভূমির কি করেছি, আওতায় নিয়ে এসেছি। তো এই সমস্ত যত উপকরণ আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের ভিতরে যত উপকরণ আছে, এই উপকরণ সমূহকে ইচ্ছে মতো যে কোনো সময় পরিবর্তন করা যায় না। এখন পরিবর্তন করা যায় না কখন? স্বল্প মেয়াদে পরিবর্তন করা যায় না। স্বল্প মেয়াদে কিন্তু হঠাৎ করে ভূমি কি করা যায় না, স্থানান্তর করা যায় না। স্বল্প মেয়াদে ভারী যন্ত্রপাতি, মূলধন দ্রব্যাদি খুব তাড়াতাড়ি যদি স্থানান্তর করতে হয়, এটা সম্ভব হবে না। কারণ আমরা একটা বিল্ডিং তৈরি করেছি, আমরা বিভিন্ন মেশিনারিজ দ্রব্যাদি কি করেছি, স্থাপন করেছি, একটা প্লান্ট কি করেছি, আমরা এখানে দিয়েছি। সুতরাং এই প্লান্ট পরিবর্তন করতে হলে, এই স্থাপনা চেঞ্জ করতে হলে সময় সাপেক্ষ ব্যাপার। 1 দিন, 2 দিন, 3 দিনেই কিন্তু মেশিনকে ট্রান্সফার করা সম্ভব হবে না। তো সুতরাং উৎপাদন ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, উৎপাদনের সকল উপকরণকে ইচ্ছা মতো কি করা যায় না, পরিবর্তন করা যায় না। এজন্য আমরা বলে থাকি যে স্বল্প মেয়াদে আমরা কিছু উপকরণ স্থির ধরি আর কিছু উপকরণ পরিবর্তনশীল ধরি। যেমন স্বল্প মেয়াদে শ্রমিক পরিবর্তন করা যায়,
শ্রমিক এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারবে, সহজেই যেতে পারবে, সহজেই স্থানান্তর করা সম্ভব হবে। অথবা কিছু র মেটেরিয়ালস আছে, এগুলো হয়তো স্থানান্তর করা সম্ভব হবে, কিন্তু অন্যান্য যেগুলো আছে, যেমন ভূমি থাকতে পারে, বাড়ি মূলধন দ্রব্যাদি থাকতে পারে, এগুলো কিন্তু স্বল্প মেয়াদে স্থানান্তর করা যায় না। তাহলে স্বল্প মেয়াদে কিছু স্থানান্তর করা যায়, কিছু স্থানান্তর করা যায় না। তো আবার দীর্ঘমেয়াদ যদি হয়, দীর্ঘমেয়াদে কিন্তু উৎপাদনের সকল উপকরণ কি করা যায়, স্থানান্তর করা যায়। এইটা কিন্তু ব্রেইনে রাখতে হবে যে দীর্ঘমেয়াদে সময় যদি বেশি পাওয়া যায়, তাহলে উৎপাদনের সকল উপকরণকে কি করা যায়, স্থানান্তর করা যায়। তাহলে স্বল্প মেয়াদ এবং দীর্ঘমেয়াদ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। স্বল্প মেয়াদ এবং দীর্ঘমেয়াদের আরো বিভিন্ন কনসেপ্ট আছে। আমি উৎপাদনের এই অপেক্ষকের সংজ্ঞা দিতে গিয়ে আমি যে কনসেপ্টটা তোমাদের বললাম, যেটা মনে রাখতে হবে যে স্বল্প মেয়াদ হচ্ছে যে মেয়াদে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় না, কিছু উপকরণ স্থির থাকে আর কিছু উপকরণ তো পরিবর্তনশীল করা যাবে, এটা স্বল্প মেয়াদ। দীর্ঘমেয়াদ যখন বলবো তোমাদের মনে রাখতে হবে দীর্ঘমেয়াদ হচ্ছে যে মেয়াদে উৎপাদনের সকল উপাদান, সকল উপকরণ পরিবর্তন করা যায়। এবার আমরা স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা দেব। তাহলে স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক বলতে আমরা কি বুঝি, যে উৎপাদন অপেক্ষকে কিছু উপকরণ স্থির এবং কিছু উপকরণ পরিবর্তনশীল বিবেচনা করা হয়, তাকে স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক বলা হয়। আমি আবারও বলতেছি, তোমরা খাতা কলম তো অবশ্যই সাথে নিয়ে বসেছো, বা ভিডিওটা পজ করে, যেহেতু আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, ইচ্ছা মতো তোমরা পজ করে সুন্দর করে কি করতে পারবে, সংজ্ঞাগুলা ওঠাতে পারবে। তো সংজ্ঞাটা লিখতে হবে এভাবে যে উৎপাদন অপেক্ষকে কিছু উপকরণ স্থির এবং কিছু উপকরণ পরিবর্তনশীল বিবেচনা করা হয়, তাকে স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক বলা হয়। তাহলে স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণ থাকবে, পরিবর্তনশীল উপকরণ কি থাকবে। আমরা যদি উদাহরণ দেই তাহলে বলতে পারি Q is equal to function of LK bar। আমরা সংক্ষেপে উৎপাদন অপেক্ষকটা লিখি Q is equal to function of LK, অর্থাৎ শ্রম এবং মূলধনকে লিখে থাকি। যদিও উৎপাদন অপেক্ষকে আরো কি আছে, ভূমি আছে, সংগঠন আছে, আমরা এটা লিখলাম না। উৎপাদন ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগে শ্রম এবং মূলধন, এজন্য আমরা সংক্ষেপে উৎপাদন অপেক্ষককে এভাবে লিখে থাকি। তো এখন কিন্তু আবার একটা বাড়তি একটা যোগ করেছি, উপরে একটা কি দিয়েছি, বার দিয়েছি, দিয়ে বলতেছি এই উৎপাদন অপেক্ষকটা হচ্ছে স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক। তাহলে এটার ব্যাখ্যা কি দেখো, এখানে আমরা নিচে লিখে দিব, এখানে L is equal to অবশ্যই কি শ্রম, এইটা ব্র্যাকেটে আমরা লিখে দেব, এটা হচ্ছে পরিবর্তনশীল উপাদান, পরিবর্তনশীল কি উপাদান, উৎপাদনের পরিবর্তনশীল উপাদান। আর কেবার লিখে এটা লিখবো মূলধন, আর ব্র্যাকেটে লিখবো স্থির উপাদান, স্থির উপাদান। তাহলে কি প্রমাণিত হয়ে গেল? প্রমাণিত হলো আমরা যে উৎপাদন অপেক্ষকটা এখানে লিখেছি, এই উৎপাদন অপেক্ষকে পরিবর্তনশীল উপাদান আছে, এই উৎপাদন অপেক্ষকে স্থির উপাদান রয়েছে। তার মানে একটা উৎপাদন অপেক্ষকে যদি স্থির উপাদানও থাকে, পরিবর্তনশীল উপাদানও থাকে, তাহলে উৎপাদন অপেক্ষকটা কি হয়ে যাবে? স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক হয়ে যাবে। সংজ্ঞার সাথে মিলে গেল। সংজ্ঞা কি? যে উৎপাদন অপেক্ষকে কিছু উপকরণ স্থির এবং কিছু উপকরণ পরিবর্তনশীল বিবেচনা করা হয়, তাকে স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক বলা হয়। তাহলে আমাদের উদাহরণকৃত উৎপাদন অপেক্ষকে স্থির উপাদানও আছে, পরিবর্তনশীল উপাদানও আছে। একই উৎপাদন অপেক্ষকে স্থির এবং পরিবর্তনশীল উভয়ই বিবেচনা করার কারণে উক্ত
উৎপাদন অপেক্ষক হয়ে গেল স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষকের সংজ্ঞাটা বুঝতে পেরেছ। এবার আসো আমরা দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক নিয়ে কথা বলবো। তাহলে আমাদের 2 নম্বর লিখে ফেলতে হবে দীর্ঘ মেয়াদী উৎপাদন অপেক্ষক। এই দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের ইংরেজি নাম হচ্ছে লং রান প্রোডাকশন ফাংশন। প্রোডাকশন ফাংশন FUNCTION, লং রান প্রোডাকশন ফাংশন। এখন কথা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক বলতে আমরা কি বুঝি? সংজ্ঞা: যে উৎপাদন অপেক্ষকে সকল উপকরণ পরিবর্তনশীল বিবেচনা করা হয় তাকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক বলা হয়। যে উৎপাদন অপেক্ষকে সকল উপকরণ পরিবর্তনশীল বিবেচনা করা হয় তাকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক বলা হয়। উদাহরণ কি? উদাহরণটা আমরা লিখব Q is equal to function of LK। Q is equal to function of LK এটি একটি দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক। প্রশ্ন হচ্ছে এটি দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক কিভাবে হবে? এজন্য আমরা নিচে লিখে দিব যে এখানে L is equal to শ্রম, এখানে ব্র্যাকেটে থাকবে পরিবর্তনশীল উপকরণ অথবা উপাদান লিখতে পারো। উপাদান লেখাটাই বেটার হবে, উপাদান পরিবর্তনশীল উপাদান। আর K is equal to মূলধন, এটাও ব্র্যাকেটে পরিবর্তনশীল উপাদান। আগে কিন্তু এটার ব্র্যাকেটে ছিল স্থির উপাদান, এখন কিন্তু বলতেছি মূলধন ব্র্যাকেটে পরিবর্তনশীল উপাদান বা পরিবর্তনশীল উপকরণ। তাহলে এখন কিন্তু আর আমরা কোনো উপাদানকে, উৎপাদনের কোনো উপকরণকে আমরা কিন্তু আর স্থির বিবেচনা করি নাই। সকল উপকরণ বা সকল উপাদানকে আমরা কি করেছি? ভেরিয়েবল পরিবর্তনশীল বিবেচনা করেছি। এজন্য এই উৎপাদন অপেক্ষকের নাম হয়ে গেল দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক। কারণ দীর্ঘমেয়াদে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন কি করা হয়? বিবেচনা করা হয়। এখানে শ্রম পরিবর্তনশীল, মূলধনও কি পরিবর্তনশীল। তো এখন পরীক্ষায় এভাবে সংজ্ঞা আসতে পারে, সংজ্ঞা আসলে আমরা সংজ্ঞা দিব, উদাহরণ সংজ্ঞা দিব। এটা পার্থক্য পরীক্ষায় আসতে পারে, স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক ও দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 2 মার্কের প্রশ্ন থাকলে সংজ্ঞা উদাহরণ দিয়ে আমরা পার্থক্যটা লিখতে পারি। আশা করি তোমরা লিখতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা অপেক্ষক আমরা শেষ করলাম। তো আমরা আরো সামনের দিকে অগ্রসর হব। তো অগ্রসর হওয়ার আগে একটি কথা একটু লিখে রাখতে পারো বা মনে রাখতে পারো, আমরা পরবর্তীতে এগুলো পড়ব। এই উৎপাদন অধ্যায়ে স্বল্প মেয়াদের সাথে সম্পর্কিত একটা বিধি রয়েছে, উৎপাদন বিধি রয়েছে এই অধ্যায়ে। এই স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত বিধিটা হচ্ছে পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধি। নৈবত্তিকা থাকতে পারে, বড় প্রশ্ন তো আসতে পারে। বড় প্রশ্ন আমরা সৃজনশীল প্রশ্ন পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো মনে রাখবা এই জিনিসটা আজকের ক্লাসে এখানে শুধুমাত্র এই বিষয়টা একটু ব্রেইনে রাখো। স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষকের সাথে রিলেটেড বিধির নাম হচ্ছে, উৎপাদন বিধির নাম হচ্ছে
পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধি। এটা স্বল্পকালের সাথে সম্পর্কিত। আর দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের সাথে রিলেটেড একটা বিধি রয়েছে। এই বিধিটা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। মাত্রাগত উৎপাদন বিধি। মাত্রাগত উৎপাদন বিধি, পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধি আমরা যথাসময়ে আলোচনা করব। শুধুমাত্র একই বলে রাখলাম, এটাও একটা পার্থক্য হিসেবে দিতে পারো। স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের পার্থক্যতে লিখতে পারো, স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত বিধি হলো পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধি। অপরদিকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত বিধি হলো মাত্রাগত উৎপাদন বিধি। ইংরেজিতে বলা হয় রিটার্নস টু স্কেল। যাক, এখন আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। এখন আমরা মোট উৎপাদন নিয়ে আলোচনা করব। মোট উৎপাদন, টোটাল প্রোডাকশন। তো মোট উৎপাদন বলতে আমরা কি বুঝি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। মোট উৎপাদন, যার ইংরেজি নাম টোটাল প্রোডাকশন। মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন। মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ টোটাল প্রোডাকশন? হোয়াট ইজ মোট উৎপাদন? তো মোট উৎপাদন বলতে আমরা কি বুঝি? একটা নির্দিষ্ট সময়ে, এই সময়টা হতে পারে 1 মাস, হতে পারে 1 সপ্তাহ, ধান উৎপাদন করলে 3 মাস হতে পারে, কলা গাছ উৎপাদন করলে 1 বছর হতে পারে, হ্যাঁ, আম গাছ উৎপাদন করলে আরো বেশি সময় লাগতে পারে। তো এটা দ্রব্যের উপর নির্ভর করে তুমি কোন সময় তুমি মোট উৎপাদনটা পাবে। এজন্য আমরা বললাম একটি নির্দিষ্ট সময়, এবং এই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট উপকরণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে বলা হয় মোট উৎপাদন। নির্দিষ্ট সময়ে, সময় তো বললাম নির্দিষ্ট সময় 1 সপ্তাহ হতে পারে। এটা যদি শিল্প প্রতিষ্ঠান হয় তাহলে এটা তো ডেইলি বেসিসে উৎপাদন হতে পারে। উৎপাদনের হিসাবটা 1 সপ্তাহে করতে পারে কর্তৃপক্ষ। 1 মাস শেষে তার মোট উৎপাদনটা হিসাব করতে পারে, ক্যালকুলেশন করতে পারে। এটা ফ্যাক্টরির প্রোডাকশনের উপর ডিপেন্ড করবে, তাদের পলিসির উপর কি করবে ডিপেন্ড করবে, সে কোন পলিসি সে অবলম্বন করতেছে। তো এই যে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে। এখন নির্দিষ্ট পরিমাণ উপকরণ কি? নির্দিষ্ট পরিমাণ উপকরণ, এটার জন্য একটা ফ্যাক্টরির জন্য ভূমি নিতে হবে, কারখানা ভাড়া নিতে হবে, বা তুমি যদি কৃষিকাজের কথা চিন্তা করো জমি নিতে হবে। 1 একর জমি নিলা, এটা একটা নির্দিষ্ট উপকরণ হয়ে গেল। জমি, অথবা 10 জন শ্রমিক নিলা, জমিও নিলা, শ্রমিকও নিলা, মূলধন দ্রব্যাদি নিলা, 2 লাখ টাকা বিনিয়োগ করলাম, সংগঠক হিসেবে মনে করো তুমি আছো। তো ইত্যাদি সকল উপকরণকে আমরা যেগুলো আমরা ব্যবহার করব, এগুলোকে আমরা বলেছি একটি নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে একটা নির্দিষ্ট সময় শেষে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায়, সময়ান্তে একটা নির্দিষ্ট সময় শেষে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তার নাম হচ্ছে মোট উৎপাদন। এভাবে তুমি নিজের মতো করে সংজ্ঞাটা দাও, কিন্তু কি পয়েন্টস গুলা যাতে থাকে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তার নাম হচ্ছে মোট উৎপাদন। মোট উৎপাদনের সংজ্ঞা তো আর সহজে কোনো সমস্যা নাই, সংজ্ঞা দেওয়া যায়, সংজ্ঞা সবাই দিতে পারবে আশা করা যায়। কিন্তু মোট উৎপাদনের বৈশিষ্ট্যগুলা কি? আমরা যে জমিতে উৎপাদন করব অথবা শিল্প কারখানায় প্রোডাকশন করব, ম্যানুফ্যাকচারিং যেগুলা আছে, ম্যানুফ্যাকচারিং মানে যেগুলোতে উৎপাদন হয়, প্লান্ট আছে, প্রোডাকশন হচ্ছে, এই ম্যানুফ্যাকচারিং খাতে আমরা উৎপাদন করব। এই উৎপাদন এর মোট উৎপাদনের কিছু বৈশিষ্ট্য রয়েছে।
এগুলো কিন্তু অত্যন্ত জরুরি। মোট উৎপাদনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের প্রথম দিকে, উৎপাদনের শুরুর দিকে মোট উৎপাদন টোটাল প্রোডাকশন ক্রমবর্ধমান হারে বাড়ে, ক্রমবর্ধমান হারে বাড়ে। 1 নম্বর বৈশিষ্ট্য খাতায় লিখতে হবে, উৎপাদনের প্রথম দিকে উপকরণ নিয়োগ করলে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন নিয়োগ করলে, কাজে লাগালে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। প্রথমে যা বাড়ে পরে তার যদি আরো বেশি বাড়বে, ক্রমবর্ধমান হারে বাড়ে। আচ্ছা, আমি আগে লিখতেছি, তারপরে বোঝাচ্ছি। 2, আমরা উৎপাদনের এই বৈশিষ্ট্যটা যখন আমরা পড়ব, আমরা অন্যান্য উপকরণকে স্থির বিবেচনা করব। হ্যাঁ, স্থির বিবেচনা না করলেও তবে এটা হয়ে যাবে, তখন মাত্রাগত উৎপাদন বিধিতে চলে যাবে। আমরা বিষয়টা পরিবর্তনশীল উপাদান বিধির প্রেক্ষাপটে ব্যাখ্যা করতেছি, এজন্য বলতেছি আমরা অন্যান্য উপকরণ স্থির ধরলাম, শ্রমের পরিবর্তন করলাম। তখন মনে করুন উৎপাদন প্রথম দিকে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে এক পর্যায়ে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়বে, ক্রমহ্রাসমান হারে বাড়বে। মোট উৎপাদন বাড়তেছে, এখনো 2 নম্বর পর্যায়ে মোট উৎপাদন বাড়তেছে, তবে ক্রমহ্রাসমান হারে বাড়ে। ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এই হার বা স্থির হার ইত্যাদি হারে বাড়া আমি কিন্তু উপযোগের ক্লাসে পড়িয়েছি, 2য় অধ্যায়ের ক্লাসে পড়িয়েছি, ডিটেইলস পড়িয়েছি। সুতরাং আগের ক্লাসগুলো না দেখে যদি আমরা এখানে আসি তাহলে কিন্তু সমস্যা হবে। তোমাদের 2য় অধ্যায়ের ক্লাসগুলো আগে দেখতে হবে, তারপরে এই উৎপাদন শুরু করতে হবে, নতুবা মারাত্মক কি করা হবে, ভুল করা হবে। সুতরাং সঠিক লার্নিং পেতে হলে আমার 2য় অধ্যায়ের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো, দেখে 3য় অধ্যায়ে আসো, ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবে। তারপরে একটু রিক্যাপ করতেছে, দেখো ক্রমবর্ধমান হারে বাড়া মানে হচ্ছে প্রথমে যা বাড়ে পরে তার চাইতে বেশি বাড়ে। আর ক্রমহ্রাসমান হারে বাড়ে, প্রথমে 5 বাড়ছে, এরপরে বাড়ছে তবে 4 বাড়ছে, তারপরে বাড়ছে তবে 2 বাড়ছে, এটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান হারে বাড়া। ডিটেইলস কিন্তু আছে, উপযোগের ক্লাসগুলোতে আছে। 3, মোট উৎপাদন এক পর্যায়ে কি হয়, সর্বোচ্চ হয়। মোট উৎপাদন বাড়তে বাড়তে এক পর্যায়ে কি হয়, সর্বোচ্চ হয়। মোট উৎপাদন সর্বোচ্চ কি হয়ে গেল, টোটাল প্রোডাকশন সর্বোচ্চ হয় 3 নম্বর অবস্থায়। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যদি পরিবর্তনশীল উপকরণ, শ্রম আরো নিয়োগ দেই, আমরা এখানে পরিবর্তনশীল অন্যান্য উপকরণ স্থির ধরে শ্রম নিয়োগ দিয়েছি, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। শ্রম নিয়োগ দিয়েছি, টিপি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। শ্রমের নিয়োগ আরো বাড়িয়েছি, এক পর্যায়ে টিপি কি হয়ে গেছে, সর্বোচ্চ হয়ে গেছে। এই সর্বোচ্চ হওয়ার পরে যখন আমরা আরো পরিবর্তনশীল উপকরণ, শ্রম নিয়োগ দিলাম, তখন মোট উৎপাদন, টোটাল প্রোডাকশন হ্রাস পায়। এই হচ্ছে 4টা বৈশিষ্ট্য। 4টা বৈশিষ্ট্য লিখতে হবে, ব্রেইনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের প্রথম দিকে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এক পর্যায়ে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এক পর্যায়ে মোট উৎপাদন সর্বোচ্চ হয়। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল উপকরণ, শ্রম আরো বৃদ্ধি করলে এক পর্যায়ে মোট উৎপাদন হ্রাস পায়। এখন আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, যে আমরা তো সবাই কেউ না কেউ বিভিন্ন উৎপাদনের সাথে রিলেটেড, কারণ আমাদের দেশটা হচ্ছে কৃষি নির্ভর দেশ, এবং আমরা যারা গ্রামে যারা আছি, গ্রামের অধিকাংশ ফ্যামিলি কিন্তু কৃষিকাজের সাথে রিলেটেড, বা কৃষিকাজ যারা করতেছে না তারা তো দেখতেছো সবাই এটা সম্পর্কে মোটামুটি অভ্যস্ত। কৃষিকাজ যদিও শিল্প প্রতিষ্ঠান সম্পর্কে আমরা সবাই হয়তো এতটা অভ্যস্ত না, বা আমাদের এই মৌলভীবাজার সিলেট অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চল থেকে কি কম। তো কিন্তু কৃষি
ঘরে ঘরে কি আছে, কৃষি কাজ হচ্ছে, ধানের আমরা এটা তো এখানে ধান বেশি হয়, ধান উৎপাদন করা হয় বিভিন্ন গ্রামে, ধানের কি হচ্ছে উৎপাদন হচ্ছে, বিভিন্ন সবজি উৎপাদন হচ্ছে ইত্যাদি সম্পর্কিত আমাদের কি আছে, যথেষ্ট আইডিয়া আছে। এই আইডিয়াগুলো এখন অর্থনীতির বিভিন্ন উদাহরণের ক্ষেত্রে কাজে লাগাও। তুমি যে জিনিসগুলো করতেছো এইটার সাথে এখন অর্থনীতিটাকে একটু মিলাও, দেখো অর্থনীতির সাথে, বাস্তবতার সাথে অর্থনীতির কিন্তু অনেকটা মিল আছে। আমরা যে উৎপাদন করি উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ে। তো আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, তোমরা একটু থিঙ্কিং করো, নিজে যদি একটু থিঙ্কিং করে নিয়ে আসতে পারো, বৈশিষ্ট্যের উদাহরণটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের এটা ব্রেইনে দীর্ঘদিন থাকবে, এটা সেট হয়ে যাবে, আর বলবে না পরীক্ষায় অনায়াসে কি করতে পারবে, কনফিডেন্টলি লিখতে পারবে। তো প্রশ্ন হচ্ছে যে উৎপাদনের প্রথম দিকে মোট উৎপাদন কেন ক্রমবর্ধমান হারে বাড়ে? একটু থিঙ্কিং করো। উৎপাদনের শুরুর দিকে মোট উৎপাদনটা বাড়ে, তবে কেন বেশি হারে বাড়ে, কেন ক্রমবর্ধমান হারে বাড়ে, তার কারণটা কি? তার কারণ কি? কারণ উৎপাদনের প্রথম দিকে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ার কারণ হচ্ছে উৎপাদনের প্রথম দিকে উপকরণ সমূহ সতেজ থাকে, উপকরণ সমূহ যথেষ্ট কি থাকে, সতেজ থাকে, নতুন থাকে। যেমন আমরা উৎপাদন করলাম প্রথমেই ভূমিতে, ভূমি উর্বর প্রথম অবস্থায় উৎপাদন করা হয়েছে, মনে করো দীর্ঘদিন এটা কি ছিল, দীর্ঘদিন বলতে মনে করো ধান চাষ করতেছ, শীতের সময় এখানে ধান চাষ হয় নাই, এখন বৃষ্টির মৌসুমে ধান চাষ করেছো, তাহলে প্রথমেই যখন আমরা চাষ করব এই মৌসুমে, তখন ধান কি হবে, জমি উর্বর থাকবে। তারপরে মূলধন দ্রব্যাদি নতুন, মনে করো আমরা নতুন একটা ট্রাক্টর কি করেছি, ট্রাক্টর মাঠে দিয়েছি, এটা নতুন, চাষ কি করবে, বেশি করবে, বেশি সার্ভিস দিবে, বেশি জমি চাষ করতে পারবে, উপকরণ সমূহ কি হবে না, এত তাড়াতাড়ি নষ্ট হবে না। তারপরে শ্রমিক কিন্তু প্রথম দিকে শক্তিশালী, সে কিন্তু অনেক স্ট্যামিনা নিয়ে, এনার্জি নিয়ে সে কি করেছে, মাঠে নেমেছে। এই প্রথম দিকে সংগঠন কিন্তু প্রথম দিকে উৎপাদন করার জন্য সে প্রস্তুত, তার কিন্তু অনেক কি স্বপ্ন, অনেক আশা, অনেক ভরসা, অনেক স্বপ্ন নিয়ে সে অনেক কি করেছে, মাঠে নেমেছে, অনেক পরিকল্পনা, তার ভিতরে কি করবে, অনেক শক্তি, অনেক স্ট্যামিনা আসবে। সুতরাং এই কারণে উৎপাদনের প্রথম দিকে মোট উৎপাদনটা ক্রমবর্ধমান হারে বাড়ে, উপকরণ সমূহ সতেজ থাকে, আমাদের সিম্পল আনসার। তো উৎপাদন কিন্তু বৃদ্ধি পাওয়ার কিন্তু একটি সর্বোচ্চ সীমা আছে। যেমন মনে করো আমাদের জমি হচ্ছে 1 একর, জমি হচ্ছে 1 একর, মনে করো 1 একর জমি, 1 একর জমির কিন্তু উৎপাদনের সর্বোচ্চ একটা সীমা আছে। আমরা যদি ধান চাষ করি, মনে করো 1 একর জমিতে বাম্পার ফলন হলে উদাহরণস্বরূপ 40 মণ ধান উৎপাদন হয়, উদাহরণস্বরূপ ধরি। তো এখন 1 একর জমিতে যদি বাম্পার ফলন 40 মণ হয়, তাহলে এটাতে আমরা 50 করতে পারবো না, 60 করতে পারবো না, 80 করতে পারবো না, তার সর্বোচ্চটা কি আছে, সীমা আছে। তো এখন কিন্তু উৎপাদনের আমরা এই বিষয়টা শিল্পক্ষেত্রে বেশি কি কার্যকর, কৃষিক্ষেত্রেও কার্যকর, শিল্পক্ষেত্রে বেশি কার্যকর। টিপি ক্রমহ্রাসমান হারে বাড়ে, টিপি ক্রমহ্রাসমান হারে বাড়ে, মানে বাড়ে, শেষের দিকে বাড়ে, তবে কম হারে বাড়ে। তো উৎপাদন বাড়তে বাড়তে এক পর্যায়ে কি হয়ে গেল, সর্বোচ্চ হয়ে গেল। এরপরে যদি আমরা আরো শ্রমিক নিয়োগ দেই, তখন টিপি কিন্তু কি হবে, হ্রাস পাবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে মোট উৎপাদন সর্বোচ্চ হয়, সর্বোচ্চ হওয়ার পরেও যদি আমরা আরো যদি শ্রমিক নিয়োগ দিতে চাই, তাহলে একসময় কিন্তু আমরা এই 40 মণ ধান পাবো না এই জমিতে, একই জমিতে। আমরা যদি এরকম কোনো পলিসি অবলম্বন করি, শিল্প প্রতিষ্ঠানে যদি আমরা প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেই, তাহলে কিন্তু মোট উৎপাদন যতটুকু পাওয়ার কথা ততটুকু পাবো না, কমে যাবে। তার কারণ হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিলে উৎপাদন ক্ষেত্রে দক্ষতা হ্রাস পায়, তখন কিন্তু শ্রমিকরা সঠিকভাবে কি করবে না, কাজ করবে না। কারণ এখানে ছন্দবেশী বেকারত্ব সৃষ্টি হবে, অর্থাৎ দুইজন কি করতেছে, প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক দুইজন গল্প করতেছে কাজ রেখে, তাহলে কি অন্যান্য শ্রমিক যখন দেখবে যে দুইজন কি করতেছে, গল্প করতেছে, এরা কাজে ফাঁকিবাজি করতেছে,
তাদের কিন্তু কাজের প্রতি আর আগ্রহ থাকবে না, তাদের প্রতিও কাজের আগ্রহ থাকবে না। তখন দেখা যাবে একটা গাছাড়া ভাব হয়ে গেছে এবং কাজের ক্ষেত্রে একজন আরেকজনকে কি করতেছে, ঠেলাঠেলি করতেছে। অর্থাৎ কি করতেছে, মানে সবাই কিন্তু প্রপারলি এখন কাজ করতেছে না, প্রপারলি আর কাজ করতেছে না। যেটুকু সময় দেওয়া দরকার, যে মনোযোগ দেওয়া দরকার কাজে, সেই মনোযোগ কিন্তু কাজে আর নাই। এই যে ঠেলাঠেলি শুরু হয়ে গেল, এই কারণে এখন কিন্তু উৎপাদন যতটুকু পাওয়ার কথা ততটুকু পাওয়া যাচ্ছে না। প্রোডাক্টিভিটি কমে গেল, দক্ষতা হ্রাস পেল, উপকরণ সমূহের সুষ্ঠু ব্যবহার হলো না। এই কারণে শেষের দিকে উৎপাদন কি হয়, হ্রাস পায়। তাহলে আমরা এই 4টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি একটা মোট উৎপাদন রেখা অঙ্কন করি, তাহলে এই মোট উৎপাদন রেখাটার আকৃতি কি হবে? মোট উৎপাদন রেখার আকৃতি কি হবে, এই বিষয়টা কিন্তু আমরা এর আগে যে সূত্র শিখিয়েছিলাম তোমাদের উপযোগ অধ্যায়ে। একটি চলক যদি ক্রমবর্ধমান হারে বাড়ে, রেখাটা ভূমি অক্ষের দিকে উত্তল আকৃতির হয়। এই কথাগুলো কিন্তু আগে পড়ানো হয়েছে, আগে লিখে রাখার জন্য বলেছিলাম। দেখো তোমাদের মনে আছে কিনা। আমরা বলেছিলাম অর্থনীতিতে কোন চলক, সেটা উৎপাদন হোক, চাহিদা হোক, যোগান হোক, খরচ হোক, আয় হোক, ব্যয় হোক, যে চলকের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা কার্যকর হবে। কি বৈশিষ্ট্য? একটি চলক যদি ক্রমবর্ধমান হারে বাড়ে, তাহলে রেখাটি ভূমি অক্ষের দিকে উত্তল আকৃতির হবে। একটি চলক যদি ক্রমহ্রাসমান হারে বাড়ে, রেখাটি ভূমি অক্ষের দিকে অবতল আকৃতির হবে। একটি চলক যদি স্থির হারে বাড়ে, তাহলে রেখাটা সরল আকৃতির হবে, স্ট্রেট লাইন হবে, ডান দিকে ঊর্ধ্বগামী স্ট্রেট লাইন হবে যদি বাড়ে। এখন এখানে তাহলে ক্রমবর্ধমান হারও বৃদ্ধি পেয়েছে, এক পর্যায়ে ক্রমহ্রাসমান হারও বৃদ্ধি পেয়েছে, সর্বোচ্চ হয়েছে, হ্রাস হয়েছে, তাহলে মোট উৎপাদন রেখার আকৃতি কি হবে? তাহলে মোট উৎপাদন রেখার আকৃতি কি হবে? দেখো, প্রথমে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে রেখাটা প্রথমে ভূমি অক্ষের দিকে উত্তল আকৃতির হবে, উত্তল ইউএর মতো। তারপরে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে, তার মানে অবতল আকৃতির হবে, উল্টা ইউএর মতো। তারপরে সর্বোচ্চ হয়েছে, তাহলে রেখাতে সর্বোচ্চ একটা বিন্দু থাকবে। তারপরে হ্রাস পেয়েছে, তার মানে শেষের দিকে টিপি রেখা, টোটাল প্রোডাকশন কার্ভ রেখাটা, টোটাল প্রোডাকশন রেখাটা ডান দিকে কি হবে, নিম্নগামী হবে, যেহেতু শেষের দিকে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে আমরা একটা মোট উৎপাদন রেখা অঙ্কন করতেছি। আমরা এদিকে পরিবর্তনশীল উপকরণ শ্রম ধরলাম। আমরা অন্যান্য উপকরণ সমূহকে, অন্যান্য উপকরণ সমূহ আছে, এখানে শুধুমাত্র শ্রম দিয়ে উৎপাদন হয় নাই, এখানে অন্যান্য উপকরণ কি আছে, উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত আছে, কিন্তু এগুলোকে আমরা কি ধরবো, স্থির ধরবো। অন্যান্য উপকরণ স্থির ধরেছি, মূলধন স্থির ধরেছি, তারপরে ভূমি সংগঠন স্থির ধরেছি। এদিকে আমরা ধরলাম টোটাল প্রোডাকশন টিপি, টোটাল প্রোডাকশন টিপি। তাহলে এটা হয়ে গেল আমার স্বাধীন চলক। এই যে কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে আমরা যে লিখি, তো এটা কি, এগুলো স্বাধীন চলক। উৎপাদনের পরিমাণ কি চলক, অধীন চলক। এই উৎপাদনের পরিমাণ কিউ দ্বারা প্রকাশ করা যায়, অথবা এটাকে টিপিও লেখা যায়। এই যে টিপি লেখা, টিপি, এই কিউ যে কথা, এখানে টিপি কি একই কথা। কিউ মানে মোট উৎপাদনের পরিমাণ, মানে মোট উৎপাদন, মোট উৎপাদন টিপি। অধীন চলক সমীকরণের বাম দিকে আছে। আর স্বাধীন চলক হিসেবে আমরা এগুলোকে স্থির ধরেছি, স্থির ধরেছি। পরিবর্তনশীল উপকরণ এলটাকে কোথায় ধরেছি, ভূমি অক্ষে ধরেছি। এখন মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ছে, বৃদ্ধি পেয়েছে, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে, সর্বোচ্চ হয়, হ্রাস পায়। প্রথমে উত্তল, এই যে উত্তল, তারপরে উত্তল, এই হয়ে গেল আমাদের টিপি রেখা। এই যে উত্তল ইউ এর মতো, একেবারে ইউ করতে হবে এমন কোনো কথা নেই, ইউ এর মতো, তারপরে উল্টা ইউ এর মতো। এই যে দেখো এখানে সর্বোচ্চ একটা বিন্দু আছে, মনে করো ও এম নট। এই পরিমাণ শ্রমিক নিয়োগ দেওয়ার কারণে এনট বিন্দুতে মোট উৎপাদন কি হয়ে গেছে, সর্বোচ্চ হয়ে গেছে। তারপরে মোট উৎপাদন কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, এজন্য টিপি রেখা ডান দিকে কি হয়েছে, নিম্নগামী হয়েছে। তাহলে আমরা যদি খুবই সিম্পল ভাবে বলতে চাই যে মোট উৎপাদন রেখার আকৃতি কি হয়,
আনসার হবে মোট উৎপাদন রেখার আকৃতি উত্তল হতে অবতল আকৃতির হয়। কেন? কেন ব্যাখ্যা দেওয়া হয়। কারণ উৎপাদনের শুরুর দিকে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। কেন ক্রমবর্ধমান হারে বাড়ে? উপকরণ সমূহ সতেজ থাকে। তারপরে আস্তে আস্তে উপকরণ সমূহের পাওয়ার কি কমতে থাকে, ক্যাপাবিলিটি কমতে থাকে। শ্রমিক ধীরে ধীরে কি হয়ে যাবে? অলস হয়ে যাবে। আবার উৎপাদনের শেষের দিকে শ্রমিকের কিন্তু সেই স্ট্যামিনা আর থাকবে না। অথবা আমরা একটা শ্রম দিয়ে ব্যাখ্যা করেছি, মূলধন দিয়ে যদি ব্যাখ্যা করি, তাহলে উৎপাদনের শেষের দিকে কি হবে? মূলধন দ্রব্যাদি নষ্ট হবে। ট্রাক্টর যেটা মাঠে নামাইছে সেটার বিভিন্ন পার্টস কি নষ্ট হবে। হ্যাঁ, আগের মতো সে প্রোডাকশন করতে, আগের মতো চাষ করতে পারবে না। বিয়ারিং নষ্ট হবে ইত্যাদি বিভিন্ন জিনিসের ক্ষয়ক্ষতি কি হবে? সৃষ্টি হবে। এজন্য শেষের দিকে আমরা কি বলেছি? টোটাল প্রোডাকশনটা কি হয়? হ্রাস পায়। তো আমরা আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা শেষ করলাম। তো আজকের ক্লাসটা আশা করি তোমরা যদি ভালোভাবে মনোযোগ রাখো, বোঝার কথা বারবার দেখো, ভিডিওটা দেখে ক্লাসটা নোট করো, আর বাসায় পড়াশোনা করো। আমরা আজকে 11ই এপ্রিল 2021, আমাদের দেশে করোনার মহামারীটা আরো বৃহৎ আকারে দেখা দিয়েছে, তোমরা সবাই জানো। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক। এখন আমরা এইটা, যদিও করোনার এখন ভ্যাকসিন বের হয়েছে, করোনা হচ্ছে মানুষের, তারপরে কমতেছে, তারপরেও আমরা অবশ্যই সচেতন থাকবো আল্লাহর কাছে। এই বিষয়টা আমরা বলতেছি যে আল্লাহ আমাদের এই ভাইরাস থেকে, এই প্যান্ডামিক থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আমরা যাতে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারি। আমরা প্রায় 1 বছরের উপরে হলো কলেজে কিন্তু সশরীরে আমরা ক্লাস দিতে পারছি না। এটা নিশ্চয়ই আমাদের জন্য, সবার জন্য সেটা কাম্য নয়। তো আল্লাহ আমাদের এই পরিস্থিতিটা আবারও আনার তৌফিক দান করুন। সবাই যাতে আমরা আবারও একত্রে কলেজের ক্যাম্পাসে মিলিত হতে পারি। কারণ হচ্ছে এই অনলাইন ক্লাস আর সরাসরি ক্লাসের ভিতরে অনেক কি আছে, পার্থক্য আছে। এই যে জিনিসগুলো আমি পড়িয়েছি, হ্যাঁ, যদি আমার কোনো পুরাতন স্টুডেন্ট যদি এই ভিডিওটা দেখে থাকে, তাহলে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু আমি অনেকটা মজা করে কি করে থাকি, অনেক উদাহরণ দিয়ে থাকি বাস্তব লাইফে। তো আসলে এই সমস্ত উদাহরণ কিন্তু স্টুডেন্ট সামনে না থাকলে কিন্তু অনেক উদাহরণ দেয়া যায়, বা বিভিন্ন জন বিভিন্ন কি করে প্রশ্ন করে বা শেয়ার করে। এই যে জিনিসটা এই পড়াটা কিন্তু আসলে এই ইউটিউবের ক্লাসে, অনলাইন ক্লাসে দেওয়া সম্ভব হয় না। মানে তখন অনেক মজা করে আমরা কি করতে পারি, ক্লাসটা নিতে পারি, এবং মজা করে আমি কিন্তু শেখানোর চেষ্টা করি স্টুডেন্টদেরকে। তো সেই পরিস্থিতি এখন নাই। তারপরেও আলহামদুলিল্লাহ যে এতটুকু দিতে পেরেছি, তোমরাও যাতে এখান থেকে উপকৃত হতে পারো সেই চেষ্টা অব্যাহত রাখো। সামনে রামাদান মাস, অত্যন্ত রহমত এবং বরকতের মাস রামাদান মাস। এই রামাদান মাস আমাদের সন্নিকটে হয়তো মঙ্গলবার বা সোমবার, মঙ্গলবার থেকেই হয়তো সিয়াম শুরু হয়ে যাবে। তো এই মাসটা হচ্ছে ইবাদতের মাস, ইবাদত বন্দেগী বেশি করতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে 12টা মাসের মধ্যে একটা বরকতময় মাস হিসেবে আমাদেরকে দিয়েছেন উপহার স্বরূপ রামাদান মাস। সিয়ামের ফলাফলটা, সিয়ামের উপহারটা আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বয়ং নিজে দিয়ে থাকেন। তিনি কি দিবেন, কিভাবে দিয়ে থাকবেন, সব জিনিস তো আর দুনিয়ায় পাওয়া যায় না। সেটা আখেরাতের জন্য বেশি কি করতে হবে, চিন্তা করতে হবে। আমাদের আসলে দুনিয়ামুখী না হয়ে আখেরাতমুখী হতে হবে। তো এই আখেরাতের আশায়, পরকাল লাভের আশায়, কারণ পরকালের জীবনটা তো অনন্ত জীবন, যে জীবনের শুরু আছে পরকালের কিন্তু শেষ নাই। তো সারাটা জীবন পরকালেই আমাদের কাটাতে হবে। পরকালে কেউ জান্নাতে থাকবে, কেউ জাহান্নামে থাকবে। তো সেই জান্নাত লাভের কামনায়, জান্নাত লাভের আশায়, হ্যাঁ, রাইহান নামক একটা দরজা দিয়ে ঢুকানো হবে যারা সিয়াম সাধনা করবে। তো সেই বিশাল গেট দিয়ে, সেই ভিআইপি গেট দিয়ে ঢুকতে হলে, জান্নাতে যেতে হলে আমাদের কিন্তু এই দুনিয়ার জীবনে কষ্ট সহ্য করতে হবে। আল্লাহর দেয়া প্রতিটি বিধান, প্রতিটা কথা কি করতে হবে, মেনে চলতে হবে। আমাদের দুঃখজনক হলেও সত্য, তোমরা এই যে দেখো আমাদের দেশে
আমাদের কিন্তু আমাদের নিজের ফ্যামিলিতে, আমাদের কথাই চিন্তা করো, আমাদের ফ্যামিলিগুলোতে কিন্তু ইসলামিক জ্ঞানটা এখন দিন দিন কমে যাচ্ছে। আমরা আমাদের দাদা নানার কাছ থেকে যে জিনিসগুলো শুনেছি আমরা কিন্তু সেটা দেখতেছি না, তোমরা হয়তো আরো কম দেখতেছো। তো তারপরেও কিন্তু সব ফ্যামিলিতে যে এটা নাই তা না, কিন্তু এই সংখ্যা খুবই কম যারা সহি আকীদা প্র্যাকটিস করে, যারা কোরআন নিয়ে কি করে, কোরআন পড়াশোনা করে, কোরআন বুঝে পড়ার চেষ্টা করে এবং এটা নিয়ে সে কি করে কোরআন এবং হাদিস নিজে বুঝে তার প্র্যাকটিক্যাল লাইফে কি করে চালানোর চেষ্টা করে। এই সংখ্যাটা খুবই কম। আমাদের দেশে 3% হবে কিনা আমার সন্দেহ আছে। তো সুতরাং আমরা কিন্তু হুজুরের কথায় চলি, কিন্তু হুজুর তো কোরআন হাদিস ছাড়াও কথা বলতেছে, এইটা যে আমরা বুঝতেছি না, আমরা যে বোকার মধ্যে আছি। আমরা বাজারে গেলে কিন্তু ভালো জিনিস ক্রয় করার চেষ্টা করি, আমরা বাজার থেকে কিন্তু ভালো জিনিস ক্রয় করার চেষ্টা করি, ভালো মাছ ক্রয় করার চেষ্টা করি। আমরা পচা মাছ কিন্তু বাজার থেকে নিয়ে আসি না, আমরা ভালো জিনিস কি করতে চাই, বাজার থেকে নিতে চাই। কিন্তু আমাদের যে আমল এর কারণে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে কিছু আমার এমন একটা সময় আসবে যখন মানুষ কি করবে, আমার কথা যেটা নয় সেটি আমার কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে। এজন্য এটার নাম তিনি বিদআত বলে গেছেন। 1400 বছর আগে শিরকের কথা বলে গেছেন। তো সুতরাং এটা থাকবে, এটা তার হাদিস থেকে, আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত হয়। তাহলে আমরা কেন শিরকের বিষয় নিয়ে চেষ্টা করবো না? কারণ শিরকের গুনাহ তো মাফ হবে না। আপনি অনেক আমল নিয়ে গেলেন, কিন্তু শিরকের গুনাহ তো পরকালে আপনি মাফ করাতে পারবেন না, আল্লাহ ভালো জানেন। তখন আপনি কি করবেন? তখন তো বিপদে পড়ে যাবেন। তাই আপনি বিদআত থেকে বাঁচার চেষ্টা করেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের আলেম নামদারি অনেক বক্তা, বেশিরভাগ বক্তাই, আল্লাহু আকবার, বেশিরভাগ বক্তাই কিন্তু এই বিদআতের কথা বলতেছেন মনের অজান্তে। কিন্তু আমরা নিজে না পড়ার কারণে, শুধুমাত্র শুনে শুনে আমল করার কারণে আমরা কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছি। সুতরাং এই বিষয়গুলো তোমরা স্টুডেন্ট হিসেবে তোমাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, নিজের জীবনকে যদি সুন্দর করতে হয় তাহলে কিন্তু রিলিজিয়াস লাইফটা কিন্তু মেনটেন করতে হবে। 5 ওয়াক্ত সালাত করতে হবে জামাতের সহিত, শিরক বিদআত বুঝে ইবাদত করতে হবে। এ সমস্ত জিনিস যদি করতে পারো তাহলে এই পৃথিবীতে ইনশাআল্লাহ সুখে শান্তিতে থাকতে পারবে, পরকালেও সুখে শান্তিতে থাকতে পারবে। তাহলে যেহেতু রমাদান মাস, আমি দোয়া করতেছি আমরা যারা সবাই ক্লাস করতেছি, আমার স্টুডেন্ট, আমার যারা এই দেখতেছো, সবাই যাতে আমরা দুনিয়ার জীবনে উপকৃত হতে পারি, দুনিয়ার জীবনেও আমরা যাতে ভালো থাকতে পারি, পরকালেও একই জান্নাতে থাকতে পারি, সেই দোয়া আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে রেখে এবং সবার কাছে সহি তরিকায়, সহি হাদিস এর বিভিন্ন বই, অলরেডি আমি তোমাদের বিভিন্ন ক্লাসে বলে থাকি, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়তে পারো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই পড়তে পারো, শায়েখ মুজাফফর বিন মহসিনের বই পড়তে পারো। এই বইগুলোতে কিন্তু কিচ্ছা কাহিনী নাই, এই বইগুলোতে কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য। আলহামদুলিল্লাহ, এ সমস্ত জিনিস নিয়ে তারা কি করেছেন, আমাদের বইগুলো লিখে দিয়েছেন। এর থেকে বড় সম্পদ আমাদের কি হতে পারে? যেখানে কোরআনের কথা আছে, যেখানে হাদিসের কথা আছে, আমাদের তো সেটাই কি করতে হবে, আঁকড়ে ধরতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জিনিসগুলো পড়ো, এই জিনিসগুলো আমল করো, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমরা সফল হতে পারবো। আল্লাহ দয়ালু, আল্লাহ দয়াময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে, আল্লাহ চাইলে।